ওকে, এখন আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট নাম্বার 5 এবং এই ইউনিটে আমরা বেসিক্যালি কভার করব যোগাযোগের মাধ্যম। কোন কোন মাধ্যমে বেসিক্যালি আমরা যোগাযোগের প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। আমি এখন এই ইউনিটটা শুরু করার আগে কিছু এক্সাম্পল বা কিছু উদাহরণ তোমাদের দিতে চাই। প্রথমে খেয়াল করি, যদি আমরা ফুটবল খেলা দেখে থাকি, ফুটবল খেলার হাফ টাইমের পরে যখন দেখি যে 60-70 মিনিট বা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা সময়ে যখন দেখি যে বাইরের যারা লাইন্সম্যান আছে বা রেফারি আছে তারা একটা বোর্ড উঁচা করে ধরে, ওই বোর্ডের মধ্যে দুইটা কালার আমরা দেখতে পারি। প্রথমে একটা কালার হচ্ছে লাল কালার, আরেকটা কালার হচ্ছে সবুজ কালার। লাল কালারের মানে হচ্ছে বাইরের যারা এক্সিস্টিং মাঠে আছে তাদের কোনো একটা প্লেয়ারের বা জার্সি নাম্বার ওখানে লেখা থাকে, ওরকম একটা প্লেয়ার মাঠ থেকে বাইরে চলে যাবে এবং মাঠের বাইরে থেকে কোনো একটা প্লেয়ার যেটার কালার থাকবে গ্রিন কালার, সে মাঠের ভিতরে প্রবেশ করবে। তার মানে যে বোর্ডের মাধ্যমে এই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে একটা প্লেয়ার মাঠের ভিতরে প্রবেশ করবে এবং অন্য আরেকটা খেলোয়াড় বা প্লেয়ার মাঠের ভিতর থেকে বাইরে চলে আসবে। তার মানে যে বোর্ডটার মাধ্যমে ইনফরমেশনটা দিচ্ছে সেটাকে বলা হয় বুলেটিন বোর্ড। তার মানে বুলেটিন বোর্ড একটা ইনফরমেশন দেওয়ার মিডিয়াম হিসাবে কাজ করেছে। অথবা হতে পারে কোনো একটা অফার বা কোনো একটা ইনফরমেশন যখন আমার বন্ধু বা আমার পিয়ার্স বা আমার কলিগস আমাকে প্রদান করে কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে ইনস্টাগ্রামের মধ্যে, সে একটা পোস্ট করলো এবং ওই পোস্ট করার মাধ্যমে আমি জানতে পারলাম বা জাস্ট ওই পোস্টটা দেখার মাধ্যমে আমি জানতে পারলাম সে এখন কক্সবাজারে আছে, সে এখন সিলেটের মধ্যে ঘুরতেছে। তার মানে আমরা মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখার মাধ্যমেও যোগাযোগের কার্যক্রমটা সম্পন্ন করতে পারি। এবার আরেকটা হতে পারে, ধরেন বাচ্চাকালে যখন আব্বু বা আম্মু আমাদের মারতো, আমরা মার খেয়ে কান্নাকাটি করে চুপচাপ রাগ করে বসে থাকতাম। ওই যে চুপচাপ করে বসে থাকা, নীরবে বসে থাকা, যখন আম্মু আবার আমাদের ডাকতে যাইতো যে বাবা চল খেতে যাব, তখন একটু রাগ দেখাতাম, না আমি খাবো না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, নীরবতা অনেক সময় সম্মতির লক্ষণ এবং নীরবতার মাধ্যমে অনেক কিছু যোগাযোগ হয়। আমরা যখন নীরব হয়ে যাই, চুপচাপ হয়ে যাই, তখন আমার বাবা মা বুঝতে পারে যে আমি রাগ করেছি অথবা আমার মন খারাপ হয়েছে। তার মানে প্রত্যেকটা কাজ যখন কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করবে, কোনো একটা কিছু ইঙ্গিত দিবে, কোনো একটা নলেজ প্রোভাইড করবে, তখন আমরা তাকে বলবো যোগাযোগ। এবার এটা তো কিছু এক্সাম্পল দিলাম, এবার আমরা ফর্মাল ডেফিনেশনটা জেনে নেব আসলেও যোগাযোগ জিনিসটা কি। প্রথমে চলে আসি, যোগাযোগ হচ্ছে যখন দুই বা ততোধিক পক্ষের মধ্যে কোনো একটা সংবাদ, তথ্য বা উপাত্তের আদান প্রদান হবে, ভাবের বিনিময় হবে, তখন তাকে যোগাযোগ বলি। যোগাযোগের মাধ্যম হচ্ছে সংবাদ প্রেরণের পন্থা বা উপায়কে যোগাযোগের মাধ্যম বলা হয়। তার মানে যে সমস্ত উপায়ে আমি বেসিক্যালি যোগাযোগ বা কমিউনিকেশন পারপাসটা কমপ্লিট করব, তখন তাকে বলা হয় যোগাযোগের মাধ্যম বা মিডিয়াম অফ কমিউনিকেশন। এবার চলে আসি, প্রকৃতি অনুযায়ী যোগাযোগের মাধ্যম বেসিক্যালি 2 টাইপস অথবা 2 প্রকার। প্রথমটা হচ্ছে শাব্দিক যোগাযোগ। এখন আমি তোমাদের সাথে যে কমিউনিকেট করছি মুখের শব্দ ব্যবহার করে, তাকে বলা হয় শাব্দিক যোগাযোগ। এবং ক্লাসের মধ্যে যখন আমরা ক্লাস নেই, যখন কোনো একটি স্টুডেন্ট ভালো অ্যান্সার করে, আমি তখন বলি গুড। এই যে একটা সিম্বল দেখাচ্ছি, ভেরি গুড, থামস আপ, ভালো করেছো। আবার কোনো একটি স্টুডেন্ট যখন বাজে রিপ্লাই করে, ভালো হয় নাই, মানে এটা মনে হচ্ছে ডিসলাইক, আমি লাইক করি নাই তুমি যে অ্যান্সারটা দিয়েছো। আবার যখন আমি লাইক করি তখন আমি বলি গুড। তার মানে এই যে একটা সিম্বলের মাধ্যমে বা এরকম একটা সিম্বলের মাধ্যমে যখন আমি কোনো একটা মেসেজ দিচ্ছি, কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করছি এক পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে, তখন তাকে বলা হয় যোগাযোগ। এবং আমি হাতের যে সিম্বলগুলো ইউজ করছি, এই সিম্বলগুলোকে বলা হয় যোগাযোগের মাধ্যম। এবার চলে আসি, হতে পারে শাব্দিক যোগাযোগ অথবা হতে পারে শব্দ বহির্ভূত যোগাযোগ। এই যে আমরা সিম্বলগুলো ইউজ করছি কোনো মুখের শব্দ ব্যবহার না করে, এটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। এবার আমরা চলে আসবো শাব্দিক যোগাযোগ এবং শব্দ বহির্ভূত যোগাযোগের একটু ডিটেলসে। প্রথমে চলে আসি যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি, এটা 2 প্রকার, আমরা আগের স্লাইডেই পড়েছি। এবার চলে আসি শাব্দিক যোগাযোগ, শব্দ বহির্ভূত যোগাযোগ। প্রথমে আলোচনা করব শাব্দিক যোগাযোগ। যে পয়েন্টটা প্রথমে দেওয়া আছে দুরালাপনী মানে হচ্ছে কোন একটা ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আমরা কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে অন্য একটা নির্দিষ্ট পয়েন্টে
যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করব কোন একটা মিডিয়াম বা কোন একটা মাধ্যমের সাহায্যে দূরালাপনি মানে দূরের কোনো কিছু বা কোনো একটা পয়েন্টে যখন আমি আমার নির্দিষ্ট পয়েন্ট থেকে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করব, হতে পারে মোবাইল ফোন। ফর অ্যান এক্সাম্পল, মোবাইল ফোনের মাধ্যমে আমি ঢাকা থেকে চট্টগ্রামে যোগাযোগ করতে পারছি, চট্টগ্রাম থেকে সিলেট শহরে যোগাযোগ করতে পারছি, ইভেন দেশ থেকে অন্য দেশে মানে আমার দেশ থেকে অন্য দেশে আমি চাইলে যোগাযোগ করতে পারছি। তার মানে দূর আলাপনি, দূর মানে দূরে, আলাপনি মানে আলাপন করার জন্য যে যন্ত্রটা আমি ব্যবহার করছি। এবার চলে আসবো বেতার বা রেডিও। আমরা অবশ্যই বেতার বা রেডিও সম্পর্কে আমরা সবাই পরিচিত। আমাদের সবাই মোবাইলে একটা রেডিওর একটা অপশন আছে, ওই রেডিওতে অনেকগুলো চ্যানেল আছে, যে চ্যানেলগুলোর বিভিন্ন নিউজ আমাদের প্রোভাইড করে থাকে, বিভিন্ন খবরাখবর আমাদের দিয়ে থাকে, বিভিন্ন অনুষ্ঠান আমরা শুনে থাকি এবং দেশ বিদেশের জানা অজানা অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো ইভেন্ট আমরা রেডিওর মাধ্যমে পেয়ে থাকি, শুনে থাকি। এবার আমরা চলে যাব দূরদর্শন বা টেলিভিশন। টেলিভিশন, টেলি শব্দের অর্থ হচ্ছে দূর, ভীষণ শব্দের অর্থ হচ্ছে দর্শন করা, দেখা। তার মানে দূরের কোনো কিছু যখন আমরা দেখি তখন তাকে বলা হয় টেলিভিশন। এবার চলে আসবো সাক্ষাৎকার, যেটাকে বলা হয় ইন্টারভিউ। ইন্টারভিউ বেসিক্যালি শাব্দিক যোগাযোগ কেন? ধরে নেই চাকরির জন্য হতে পারে মিস্টার এক্স, ওয়াই, জেড এই দুজন থেকে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ মানে হচ্ছে মৌখিক কিছু কোয়েশ্চেন করবে, মুখে কিছু অ্যান্সার করতে হবে, উনি ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার সময় উনি এক্সকে কিছু কোয়েশ্চেন করবে, ওয়াইকে কিছু কোয়েশ্চেন করবে। এই কোয়েশ্চেনগুলো ওনারা প্রত্যুত্তর করবে, রিপ্লাই দিবে, অ্যান্সার দিবে। যখন সামনাসামনি ফেস টু ফেস অথবা কোনো একটা ডিভাইসের মাধ্যমে অথবা অনলাইনেও ইন্টারভিউ হতে পারে, যখন একটা মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তের একটা মানুষের সাথে কমিউনিকেট করে, সরাসরি হতে পারে এবং ইনডিরেক্ট কোনো মেথডও হতে পারে, তখন তাকে বলা হয় ইন্টারভিউ বা সাক্ষাৎকার। এবার হতে পারে কনফারেন্স। কনফারেন্সের মাধ্যমে, কনফারেন্স মানে হচ্ছে সমাবেশ, যেখানে অনেকগুলা মানুষ একত্রে সমবেত হয়ে কোনো একটি স্পিকার স্পিচ দিবে, বাকি মানুষগুলা ওই স্পিচ থেকে কিছু ইনফরমেশন পাবে, তখন তাকে বলা হয় কনফারেন্স। এবার চলে আসি মধ্য বক্তব্য হতে পারে, কারো বক্তব্য হতে পারে, অথবা দলীয় কোনো কর্মসূচি হতে পারে, কোনো একটা গ্রুপ অথবা একটা কমিটি, কোনো একটা মিটিং হতে পারে, যার মাধ্যমে আমরা শাব্দিক যোগাযোগ করতে পারি। এবার চলে আসি শব্দ বহির্ভূত যোগাযোগ, যেটা একটু কঠিন। প্রথমে চলে আসো যেটা বলেছে দর্শন। দর্শন মানে হচ্ছে দেখা। আমি আজকে থেকে 1 মাস আগে আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে গিয়েছিলাম, যেখানে ওরা তাদের ছবি মানে চিত্র প্রদর্শনী হচ্ছিল। চিত্র প্রদর্শনীগুলোর মাধ্যমে যখন আমি একটা ছবি দেখে ওই ছবিটার মেন থিমটা বুঝতে পারি বা ওই ছবিটা কি বোঝাতে চাচ্ছে, ওইটা যদি আমি ধরতে পারি, বুঝতে পারি ওই ছবিটাতে কি ইনফরমেশনটা আমাকে দিতে চাচ্ছে, ওই ইনফরমেশনটা যদি আমি বুঝতে পারি, তখন এই দেখার মাধ্যমে বা দর্শনের মাধ্যমে আমি একটা ইনফরমেশন পেয়েছি। তার মানে যোগাযোগের যেটা মেন মোটো বা পারপাস, সেটা হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা বা তথ্য আদান প্রদান করা। তার মানে কোনো একটা ছবি দেখার মাধ্যমে যদি আমি কোনো একটা তথ্য পেয়ে থাকি, তখন তাকে বলা হবে যোগাযোগ। এরপরে চলে যাব নীরবতা। আমি একটু আগে একটা এক্সাম্পলস দিয়েছি। বাসার মধ্যে আমি যখন সারাক্ষণ কিছু না কিছু বলে থাকি, চুপ করে থাকেন অবশ্যই, কোনো না কোনো কাজ করি, যখন আমি সারাদিন মন খারাপ, আমার কোনো কাজে মন বসতেছে না, আমি টেবিলের মধ্যে মাথা ফেলে চুপচাপ বসে আছি, সকাল থেকে কিছু খাই নাই, তখন আম্মু বা আব্বু বা অন্য কেউ বুঝতে পারে যে আমার মন খারাপ, আমি সারাদিন চুপচাপ বসে আছি। তার মানে নীরবতা বা নীরব থাকার মাধ্যমে আমি যখন অন্য কোনো একটা পার্টিকে কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করছি যে আমার আজকে মন খারাপ, খেতে ভালো লাগতেছে না, কোনো কাজ করতে ভালো লাগতেছে না, তখন নীরবতা একটা যোগাযোগ হিসেবে কাজ করছে। এরপরে আরও কিছু হতে পারে ব্যক্তিগত উপস্থিতি, কোনো একটা ব্যক্তির প্রেজেন্স উপযোগ মানে যোগাযোগ হতে পারে, আবার হতে পারে টাচ, স্পর্শ। কিছু কিছু টাচ আসলে স্পেশাল বা কোনো একটা সাইন বা কোনো একটা সিম্বল ইন্ডিকেটর। লাইক হতে পারে যদি বলা হয় বা কোনো একটা এরকম প্রোগ্রাম করা থাকে, কোন মানুষটা কিভাবে টাচ করে, যেমন আমার আম্মু বা আমার আব্বু তোমাকে কিভাবে টাচ করে, তোমার ওই টাচটা তোমার পরিচিত থাকবে এবং ওই টাচটা দেখলে তুমি বুঝতে পারবা এটা তোমার আম্মু তোমাকে টাচ করেছে। তার মানে যখন কোনো একটা টাচ সম্পর্কে তুমি পরিচিত হয়ে যাবা এবং ওই টাচটার যখন রিপিটেটিভ কোনো অ্যাকশন হবে, তখন তোমরা টাচটা সম্পর্কে বুঝতে পারবে। এবার চলে আসবো স্থান ও দূরত্ব যোগাযোগ হতে পারে, শরীরীয় ভাষার যোগাযোগ হতে পারে। কিভাবে
শারীরীয় ভাষা যোগাযোগ হতে পারে। যেমন অনেকগুলো সিম্বল আছে, আমি একটু আগে দেখিয়েছি। যখন আমরা এই সাইনটা দেওয়া হয় আই এম জিপিএ 5, তার মানে ভিক্টরি সাইন, আমি এইটার মাধ্যমে আমি কিছু একটা জয় করেছি। শরীরীয় ভাষা, হ্যাঁ, আমি কিছু জয় করেছি। আবার যখন বলা হয় ইয়াস, এটার মানে হচ্ছে আমি কোনো একটা কিছু অর্জন করেছি, কিছু পেয়েছি যেটা আমি খুব বেশি করে চাচ্ছিলাম। তার মানে শারীরিক কিছু ভাষা, যেমন ইয়াস, এই যে ভিক্টরি সাইন, আবার হতে পারে গুড, আবার হতে পারে ডিসলাইক। এই যে শারীরিক কিছু ভাষা, এগুলোর মাধ্যমে আমরা কিছু ইনফরমেশন প্রোভাইড করি। এবার আমরা চলে আসবো অঙ্গভঙ্গি। যখন অঙ্গভঙ্গির মাধ্যমে আমি কোনো একটা কিছু বোঝাতে চেষ্টা করব, যেমন আমি যখন বলি এই যে আমার হাতে কলম নিয়ে যখন আমি এভাবে একটা মানে আমার হাতটা নাড়াচ্ছি, তখন এটা দিয়ে বোঝাচ্ছে আমি লিখছি। তার মানে শারীরিক কোনো অঙ্গভঙ্গি যোগাযোগের একটা মাধ্যম হিসেবে কাজ করতে পারে। এবার আমরা চলে যাব লিখিত এবং মৌখিক যোগাযোগের সুবিধা। কি কি সুবিধা আমরা বেসিক্যালি পেতে পারি যোগাযোগের মাধ্যমে। প্রথমে খেয়াল করি, যদি লিখিতের ক্ষেত্রে চলে আসি, এটা রিটেন ডকুমেন্ট, এটা একটি স্থায়ী পার্মানেন্ট একটা কনস্টিটিউশন বা একটা দলিল হিসাবে কাজ করবে। তাহলে প্রথমটা যেটা আছে স্থায়ী দলিল, লেখা আছে, মুখে বলার কিছু নাই, আমার দলিলই আছে, এটা প্রুফ আছে, ঠিক আছে। তার মানে প্রথমটা হচ্ছে স্থায়ী দলিল। এরপরে যেটা হচ্ছে দীর্ঘ ও জটিল বিষয়ে যোগাযোগ। মুখে যোগাযোগ করতে হবে, লিখিত যোগাযোগ করতে হবে। যখন কোনো জটিল টাকা পয়সা রিলেটেড যোগাযোগ হয়, এটা লিখিত হওয়া ভালো, যাতে পরবর্তীতে ঝামেলা হলে মামলা মোকদ্দমা অথবা আইনের সহায়তা পাওয়া যায়। তার মানে দীর্ঘ এবং জটিল বিষয়ে যোগাযোগ হলে লিখিত যোগাযোগ হওয়া উচিত। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাহুল্য বর্জন। বাহুল্য মানে অতিরিক্ত কিছু বর্জনের জন্য লিখে ফেলা উচিত। এবার চলে আসি, ভুল বুঝাবুঝির অবসান হয়, অস্বীকৃতি রোধ হয়। কেউ কাউকে যদি কোনো একটা কন্ট্রাক্টে থাকার বা চুক্তিবদ্ধ সম্পর্ক থাকার পরেও অস্বীকার করে, এই অস্বীকার রোধ করার জন্য লিখিত কন্ট্রাক্ট বা লিখিত যোগাযোগ হওয়া বাঞ্ছনীয়। এবার চলে আসি তথ্যের ভুল ব্যাখ্যা রোধ। আমি যদি মুখে বলি যে এটা আমার ডিডে বা চুক্তিপত্রে ছিল না, কিন্তু চুক্তিপত্রে তো লেখা আছে, চুক্তিপত্রটা একটা প্রমাণ হিসাবে কাজ করবে। তার মানে যোগাযোগের ক্ষেত্রে লিখিত মাধ্যমের এই সুবিধাগুলো পাওয়া যায়, সহজে প্রচার করা যায়, তথ্যের সহজ ব্যাখ্যাকরণ করা যায়। এবার আমরা চলে আসবো আমাদের যে মৌখিক যোগাযোগ আছে সেগুলা। প্রথমে চলে আসে মৌখিক যোগাযোগ। প্রথমে যেটা আছে সময় সাশ্রয়ী। লেখার ক্ষেত্রে ডকুমেন্টেশনের একটা ব্যাপার আছে, রিপোর্টিংয়ের একটা ব্যাপার আছে। তার মানে লেখার ক্ষেত্রে সময় সাপেক্ষ, কিন্তু মৌখিকের ক্ষেত্রে মুখে বলে দিলাম, সহজে বুঝে নিল, তার মানে মৌখিকটা হচ্ছে সময় সাশ্রয়ী। এটা হচ্ছে ব্যয় হ্রাস। লেখার জন্য যে ব্যয়টা আছে, ডকুমেন্টেশনের একটা কস্ট আছে, ওই কস্টটা এখানে হচ্ছে না, ব্যয় হ্রাস বা কস্ট সেভিংস হচ্ছে। প্ররোচিত করা, কাউকে মুখে শরীরীয় ভাষায় যেভাবে কনভিন্স করানো যায়, লিখে ঠিক একইভাবে কনভিন্স করানো ততটাই কঠিন হয়ে পড়ে। এবার চলে আসি গভীর সম্পর্ক। তাৎক্ষণিক কোনো রিয়াকশন পাওয়া যাবে, হ্যাঁ অথবা না। আমি এটা করতে চাচ্ছি, আমার কনভিন্সিং ওয়েটা যদি খুব ভালো হয়, আমি আমার অডিয়েন্সকে কনভিন্স করতে পারবো, তাদের একটা তাৎক্ষণিক বা ইমিডিয়েট একটা রিয়াকশন আমি দেখতে পারবো। এবার চলে আসি প্রণোদনা দান হতে পারে, আনুষ্ঠানিকতা পরিহার করা যেতে পারে এবং নিরপেক্ষ লোকের সাথে যোগাযোগ করা যেতে পারে। তার মানে এগুলো হচ্ছে লিখিত এবং মৌখিক যোগাযোগের সুবিধাসমূহ। তার মানে আমরা একটু খেয়াল করি, আজকের এই আমরা যে 5 মিনিটটা পড়লাম, এই 5 মিনিটের টোটাল কি কি ছিল। প্রথমে আমরা যেটা ক্যাপ করেছি বা শেষ করেছি সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম বা কমিউনিকেশন মিডিয়া, কোন কোন মিডিয়ার মাধ্যমে আমরা যোগাযোগ কার্যক্রমটা সম্পন্ন করে থাকি। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি, কোন কোন উপায়ে বা কোন কোন মাধ্যমে আমরা যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করে থাকি। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে লিখিত ও মৌখিক যোগাযোগের কি কি অ্যাডভান্টেজগুলো আমরা পেয়ে থাকি। আশা করি যে এই ইউনিটে যা পড়েছি তোমরা সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। ধন্যবাদ।